নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকে থাম্বনেইলটা দিয়েছি অধীর চৌধুরীর কি করতে চলেছেন, কিন্তু তার আগে যে কথাগুলো বলা বিশেষ প্রয়োজন। দেশের মধ্যে রেল যাত্রা কিন্তু এখন আর নিরাপদ বলে মনে হচ্ছে না। ১.৫ মাসের মধ্যে তিনটে বড় দুর্ঘটনা। গত বছর অগাস্ট মাস সম্ভবত উড়িষ্যাতে করমণ্ডল এক্সপ্রেসের যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল তার স্মৃতি এখনো ফিকে হয়ে যায়নি। তারপর সাম্প্রতিক অতীতে তিনটে রেল দুর্ঘটনা। আমার একটা প্রশ্ন আছে, অশ্বিনী বৈষ্ণব দক্ষ আমলা, অটলজির সময়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে ছিলেন, কিন্তু তাকে রেল মন্ত্রকের পাশাপাশি তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে মহারাষ্ট্রে যে বিধানসভা নির্বাচন হবে সেখানে দলের তরফেও তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে একজনের উপর তিনটে মন্ত্রকের গুরু দায়িত্ব। তথ্য সম্প্রচার মন্ত্রক সরকারের খুব গুরুত্বপূর্ণ, সরকারি কর্মসূচির প্রচার সেখানে হয়। আর তথ্য প্রযুক্তি মন্ত্রকের গুরুত্ব কতটা সেটা সবাই জানেন, তার সঙ্গে রেল মন্ত্রক। তার মানে অশ্বিনী বৈষ্ণবকে একটা মানুষের কাজ করার সীমা থাকে তো। ধরুন 14 ঘন্টা যদি সেও কাজ করেন, তাহলে ওই 14 ঘন্টার মধ্যে তাকে কিন্তু সময় ভাগ করতে হচ্ছে তার বিভিন্ন মন্ত্রকের জন্য, পাশাপাশি রাজনৈতিক দায়িত্ব আছে। আচ্ছা, বিজেপির মধ্যে কি দক্ষ লোকের অভাব রয়েছে? তাহলে কোন যুক্তিতে অশ্বিনী বৈষ্ণবকে এতগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে? এই প্রশ্নটা ওঠা তো অযৌক্তিক নয়, তো উঠবেই। আমরা চাই পূর্ণ সময়ের রেলমন্ত্রী। দেখুন, রেলে কসমেটিক চেঞ্জ করে লাভ নেই। রেলকে নিরাপদ রাখতে গেলে বুনিয়াদি কাঠামোয় পরিবর্তন করতে হবে, রক্ষণাবেক্ষণের কাজে জোর দিতে হবে, সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণ, লাইনের নিয়মিত রক্ষণাবেক্ষণ, যারা লাইন টাইন মেরামতির কাজ করে এই ধরনের পদ অনেক শূন্য, সেগুলোকে নিয়োগ করতে হবে। লোকো পাইলটদের সংখ্যাও কম, অনেক সময় তারা প্রচন্ড স্ট্রেস নিয়ে কাজ করেন, বিশ্রামের সময়টুকু পান না। আমি বন্দে ভারত চালাবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বন্দে ভারতকে আপনি বিজ্ঞাপিত করছেন, বন্দে ভারত খুব জরুরি, কিন্তু বন্দে ভারত যখন চলবে তার পাশাপাশি রেল লাইনের রক্ষণাবেক্ষণ, শূন্য পদে নিয়োগ, সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণ, তো এই বিষয়গুলোর উপরে তো গুরুত্ব দিতে হবে রেল মন্ত্রকের। সেগুলোকে তারা যদি অবহেলা করেন, তাহলে রেল যাত্রা তো বিভীষিকায় পরিণত হওয়া কার্যত সময়ের অপেক্ষা। আমি জানি না কোন যুক্তিতে একজন পূর্ণ সময়ের রেলমন্ত্রী নিয়োগ করা হচ্ছে না, যিনি শুধু রেল মন্ত্রকের দায়িত্বই সামলাবেন। কেন তাকে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি, তাও এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রকে? এই প্রশ্নটার উত্তর কিন্তু মিলছে না। আশা করব যে মানুষ থেকে শেখে, তৃতীয় এনডিএ সরকারও উপর্যুপরি দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কার্যকরী পদক্ষেপ নেবে। প্রধানমন্ত্রী বলেছেন যে রেল বাজেট বা রেলে বরাদ্দ ইউপিএ জমানার তুলনায় 8 গুণ বাড়ানো হয়েছে। হ্যাঁ, নতুন কোচ নির্মাণ হচ্ছে, বন্দে ভারত চলছে, বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা, সব ঠিক আছে, কিন্তু এক্সিস্টিং লাইন, তার রক্ষণাবেক্ষণ, শূন্যপদে নিয়োগ, সিগন্যালিং ব্যবস্থার খোলনলচি বদলানো, এগুলো রুটিমেন্টারি কাজ। এগুলোকে অবহেলা করে বন্দে ভারতকে আমি যদি শুধু বিজ্ঞাপিত করি, তাহলে কিন্তু সাধারণ মানুষ এবার রেলে চড়তে ভয় পেতে পারেন। তখন কিন্তু তাদের দোষ দিয়ে কাজ হবে না, এবং এর মধ্যে বিরোধীদের অপপ্রচার চক্রান্ত খুঁজলেও মানুষ কিন্তু সেটা বিশ্বাস করবে না। এবার আসি আজকে আমার যে থাম্বনেল সেই বিষয় নিয়ে। দেখুন, অধীর চৌধুরীকে কার্যত অপমান করছেন কংগ্রেসের অনেক নেতারা। তার মধ্যে সর্বাগ্রে আছেন মল্লিকার্জুন খাড়গে, তাকে যোগ্য সংবাদ করছেন কেসি বেণুগোপাল। আসলে
খার্গে, বেণুগোপাল, জয়রাম রমেশ প্রমুখ নেতারা পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতি বোঝে না। তাদের কাছে তৃণমূলের সঙ্গে যে কোনো শর্তে সমঝোতা, আসন সমঝোতা থেকে কাঙ্ক্ষিত কিছু হতে পারে না। দেখুন, অধীর চৌধুরী যখন তৃণমূলের বিরুদ্ধে, তিনি প্রথম থেকেই তৃণমূলের বিরুদ্ধে খুব ভোকাল। এই লোকসভা নির্বাচনের আগেও তিনি তৃণমূলের মধ্যে তৃণমূলকে বলেছিলেন বিশ্বাসযোগ্য সঙ্গী নয় ইন্ডিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক স্থায়িত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। রাজনৈতিক স্থায়িত্ব মানে বিশ্বাসযোগ্যতার নিরিখে কথাটা বলেছিলেন, যে তিনি এই ইন্ডিয়া জোটে আছেন, পরবর্তীকালে নাও থাকতে পারেন, তিনি বিজেপির ট্রোজান হর্স, সেসব অধীর বলেছিলেন, এখনো বলছেন, তখনও বলেছিলেন। তা খার্গে বলেছিলেন বোধহয় মুম্বাইতে বা বেঙ্গালুরুতে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে, যে অধীর চৌধুরী কংগ্রেসের হাইকমান্ডের সিদ্ধান্ত মানতে হবে, যদি তার না পোষায় তিনি রাস্তা দেখতে পারেন, এইরকমই একটা মন্তব্য। অর্থাৎ অধীর চৌধুরীর তীব্র তৃণমূল বিরোধিতা জয়রাম রমেশের মতো রুটলেস ওয়ান্ডারের পছন্দ নয়। কেসি বেণুগোপাল কেরলের নেতা, সবাই বলেন রাহুল গান্ধীর দক্ষিণ হস্ত। তা কেরলে বামেদের সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই, আর অধীর চৌধুরী এই রাজ্যে বামেদের সঙ্গে সমঝোতা করছেন। তাই কেসি বেণুগোপাল নিজের স্বার্থে, কেরলে কংগ্রেসের স্বার্থে অধীরবাবুর লাইনের বিরোধিতা করেন। আর এই অশীতিপর খার্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি খুবই নরম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন না, খার্গেজি ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন, নাকি আহ্বায়ক হবেন। তা অশীতিপর এই ভদ্রলোক এতে শ্লাঘাবোধ করতেই পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত তার নামটা তো প্রস্তাব করেছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার একটা কৃতজ্ঞতা বোধ থাকতে পারে। আর সেখানে অধীর চৌধুরী যখন সুযোগ পেলেই তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, বারবার বলছেন যে তৃণমূলের সন্ত্রাসে কংগ্রেস কর্মীরা আক্রান্ত, তখন মল্লিকার্জুন খার্গে অধীর চৌধুরীকে যে দু কথা শুনিয়ে দেবেন, দরকার হলে দরজা দেখিয়ে দেবেন, এর মধ্যে আবার নতুনত্বর কি আছে? অধীর চৌধুরী লোকসভা নির্বাচনে হেরেছেন, কংগ্রেস অত্যন্ত হতাশাজনক ফলাফল করেছে, তখন তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, খার্গেকে জানিয়েছিলেন, চিঠিও পাঠিয়েছিলেন। খার্গেজি বলেছিলেন অধীরবাবুর মতে আপনি দিল্লি আসুন, কথা বলবো। তা অধীরবাবু দিল্লি গেলেন। কে? মীর আহমেদ মীর, জম্মু কাশ্মীরের এখানকার পর্যবেক্ষক, সে বললেন যে প্রাক্তন সভাপতি। অধীরবাবুর বক্তব্য, তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন, কিন্তু সেটা আদৌ গ্রহণ হয়েছে কিনা সে সম্পর্কে তার কাছে কোনো ধারণা নেই, কারণ খার্গের অফিস থেকে কোনো কমিউনিকেশনই করা হয়নি। খার্গে বলেছিলেন শুধু আপনি আসুন, কথা আছে। তো অধীরবাবু এসছেন, কারুরই সাক্ষাতের সময় পাচ্ছেন না। সোনিয়া গান্ধীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, কিন্তু না রাহুল গান্ধী না মল্লিকার্জুন খার্গে, কেউ নাকি অধীরবাবুকে সময় দিচ্ছেন না। আসলে অধীরবাবুকে অপমান করা হচ্ছে, এটা একটা পরিকল্পিত চিত্রনাট্য। তিনি 5 বারের সাংসদ, কিছুদিন আগেই লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন, প্রাক্তন রেলমন্ত্রী, পিএসসি চেয়ারম্যান ছিলেন, নির্বাচনে হেরেছেন, ঠিক আছে, কিন্তু তা বলে এই রকম ভাবে তাকে অবহেলা করা হবে, অপমান করা হবে, এটা কি খুব কাঙ্ক্ষিত? কাদের কাদের ডাকা হয়েছিল প্রদেশ কংগ্রেসের তরফ থেকে স্টক টেকিং বৈঠকে দিল্লিতে? অধিকাংশই রুটলেস ওয়ান্ডার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সবাইকে মাঠে ময়দানে নেমে আন্দোলন করে, অধীরবাবু এই প্রশ্নও তুলেছেন। অর্থাৎ এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে অধীরবাবু বাধ্য হন ঘরে বসে যেতে বা কংগ্রেস ছেড়ে দিতে। কংগ্রেসে আর তিনি সম্মান পাবেন না, এটা পরিষ্কার। এখন
কংগ্রেসের এই বেণুগোপাল, জয়রাম রমেশ, খার্গে প্রমুখদের খুব ইচ্ছা যে কোনো শর্তে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা সমঝোতা করতে, কিন্তু অধীর চৌধুরী অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স থাকলে সেটা কিছুতেই হতো না। এখন অধীর নিজে হেরেছেন। হেরে গেলে আপনি যত বড় নেতা হন না কেন, আপনাকে কেউ পুছবে না। এটা সব দলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, এক্সেপ্ট আপনি যদি বিশেষ পরিবারের কোনো সদস্য হন, তাহলে আপনার ক্ষেত্রে সবকিছুই ব্যতিক্রম ঘটবে। কিন্তু অজিতবাবু তার বিশেষ পরিবারের সদস্য নন, তিনি পাঁচবারের সাংসদ, হেরে গেছেন, এখন তাকে পাত্তা দেওয়া হচ্ছে না, তাকে সময় দেওয়া হচ্ছে না। কোণঠাসা করতে করতে এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে যে শেষ পর্যন্ত অজিতবাবু বাধ্য হবেন কংগ্রেস ছাড়তে। এটা কিন্তু খার্গে থেকে বেণুগোপাল বলুন, জয়রাম রমেশ বলুন, এটা চাইছেন। কারণ এ রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনো রকম সমঝোতা করার ক্ষেত্রে প্রধান স্টাম্বলিং ব্লক হচ্ছে অধীর চৌধুরী। তিনি মনে করেন যে তৃণমূল যেভাবে কংগ্রেসকে ভেঙেছে, দুর্বল করেছে, কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছে, তাদের সঙ্গে কোনো অবস্থাতেই কোনো রকম সমঝোতা করা উচিত নয়। তিনি এটাও বলেছিলেন লোকসভা নির্বাচনের আগে, আপনারা করতে পারেন তৃণমূলের সঙ্গে সমঝোতা, কিন্তু তাহলে আমাকে প্রদেশ সভাপতির পদ থেকে সরিয়ে দিন, আমি তেমন হলে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু প্রদেশ সভাপতি হিসাবে আমি তৃণমূলের সঙ্গে কোনো রকম সমঝোতায় যেতে পারবো না। এখন অধীরবাবু হেরেছেন, ওই কংগ্রেসের জোটপন্থীদের পথের কাঁটা সরে গেছে। তারা এমন একজনকে দেখবেন এবার সভাপতি করবেন যিনি তৃণমূলের চোখের মণি। তৃণমূল খুব খুশি হবে যদি অশীতিপর প্রদীপ ভট্টাচার্যকে সভাপতি করা হয়, কারণ প্রদীপবাবু তৃণমূলের কথায় উঠবেন, তৃণমূলের কথায় বসবেন। তা না হলে শঙ্কর মালাকার তৃণমূলের খুব পছন্দের, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন ডটেড লাইনে তারা সই করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন 25টা আসন আমি কংগ্রেসকে ছাড়লাম, মৃদু প্রতিবাদ জানিয়ে বৃহত্তর স্বার্থে, মানে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের স্বার্থে, তখন তারা সেই দাবিগুলো মেনে নেবেন। যা ইটো কাটা ছুড়ে দেবে তৃণমূল, সেটা সংগ্রহ করেই তারা খুব তৃপ্তির ঢেকুর তুলবেন। এই রকম মেরুদণ্ডহীন তৃণমূলের বসংবদ কোনো লোককে প্রদেশ সভাপতি চাইছে তৃণমূল কংগ্রেস, যাতে কংগ্রেসকে নিয়ন্ত্রণ করতে পারে এই রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যাতে কংগ্রেসকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ এ রাজ্যের কংগ্রেস তৃণমূলের একটা কি বলবো, একটা এক্সটেন্ডেড অর্গানাইজেশন হিসেবে কাজ করবে। নামেই থাকবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, আসলে ওটা ওই একটা তৃণমূলের অনেক শাখা সংগঠন আছে, সেই শাখা সংগঠনের মতোই থাকবে আর কি। এটাই চাইছেন তৃণমূলের নেতারা, এবং জয়রাম রমেশ, বেণুগোপাল, খার্গে প্রমুখদের এ বিষয়ে বিন্দুমাত্র আপত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহ কৃপাদৃষ্টি পেলে তারা মনে করেন জীবন তাদের ধন্য। আর অরিতবাবু হেরে গিয়েছেন, তার দাবি দাওয়া, একরোখা মনোভাব নিয়ে চলা তার পক্ষে একটু মুশকিল। আর তাই এমন একটা পরিস্থিতি তৈরি করো, ওদেরকে অপমান করো, যাতে ওদের কোণঠাসা হতে হতে শেষ পর্যন্ত কংগ্রেসটাই ছেড়ে দেয়। এটা হচ্ছে বৃহত্তর চিত্রনাট্য। যা পরিস্থিতি সেই খাতেই কিন্তু বইবে এবার জল। যদি না রাহুল গান্ধী শেষ পর্যন্ত অধীরের পাশে এসে দাঁড়ান এবং বলেন দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে তৃণমূল আছে, ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অত্যন্ত কি বলবো গুরুত্বপূর্ণ সহযোগী, কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেসকে নিজের পায়ে দাঁড় করানোর আমার পরিকল্পনা আছে, সেজন্য কংগ্রেস এ রাজ্যে নিজের মতো করে চলবে, প্রয়োজনে একলা চলবে। রাজ্যের বাস্তবতা আর সর্বভারতীয় রাজনীতির বাধ্যবাধকতা ভিন্ন।
অধীর বাবুকেই বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত দায়িত্ব দেয়া হোক, এটা যদি রাহুল গান্ধী বলেন, মানে অধীরের পাশে এসে দাঁড়ান, তাহলে এই জয়রাম খার্গে আর ওই কেসি বেণুগোপাল তাদেরই ইচ্ছা পূরণ হবে না। কিন্তু রাহুল গান্ধীকে তারা যদি কনভিন্স করতে পারেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেস বিধানসভায় শূন্য, সেখানে যদি কংগ্রেস খাতা খুলতে পারে, তৃণমূলের সঙ্গে কংগ্রেস গেলে সংখ্যালঘু ভোটও কংগ্রেসের সঙ্গেই থাকবে, সেটা লকস্টক ব্যারল তৃণমূলে যাবে না, কংগ্রেসের কিছু আসন প্রাপ্তি হতে পারে, শূন্য দশা কাটবে। তখন রাহুল গান্ধী যদি এদের কথায় কনভিন্স হয়ে তৃণমূলের পছন্দ মতো কাউকে সভাপতি করেন রাজ্যের, তাহলে অন্য কথা, তখন অধীর চৌধুরীর পক্ষে কংগ্রেস করা সম্ভব হবে না। কারণ কোনো অবস্থাতেই অধীর চৌধুরী তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো ধরনের সমঝোতার রাস্তায় যাবেন না। বলটা এখন শুধু রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর কোর্টে। তারা কি তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার জন্য এমন কাউকে সভাপতি হিসাবে বেছে নেবেন যিনি তৃণমূলের হাতের পুতুল, নাকি এই রাজ্যে কংগ্রেসকে যতটুকু আছে সেটুকু ধরে রাখতে অধীর চৌধুরীর নেতৃত্বের উপরই 2026 পর্যন্ত ভরসা রাখবেন? সেটা তাদের কল। যদি তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনো আঁতাত হয়, সমঝোতা হয়, সুবিধা বিজেপির হবে। এই যে কংগ্রেস এখানে 26-27 লাখ ভোট পেয়েছে, যে কটা লোকসভা আসনে লড়েছিল, তারা কিন্তু হার্ডকোর অ্যান্টি তৃণমূল ভোটার। তারা তৃণমূলের সঙ্গে কোনো রকম প্রত্যক্ষ পরোক্ষ সমঝোতা মেনে নেবে না। তারা তখন কি করবেন? তাদের তখন একটাই অপশন, বিজেপির ছাতার তলায় যাওয়া। দেখুন, অধীর বাবুর পক্ষে সরাসরি বিজেপিতে যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে তাকে নির্দল হিসাবে থাকতে হবে, লড়তে হবে আগামী দিনে, বা অন্য কোনো আঞ্চলিক দল তৈরি করতে হবে। সেই আঞ্চলিক দল বামেদের সঙ্গে সমঝোতা করলো, লাইক মাইন্ডেড পার্টির সঙ্গে সমঝোতা করলো, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। যেভাবে অধীর বাবুকে অপমান করছেন খার্গে, বেণুগোপাল, জয়রাম রমেশরা, তার থেকে এই বার্তাটা কিন্তু যাচ্ছে যে অধীর চৌধুরী তার থেকে মুক্তি চাইছে কংগ্রেসের শীর্ষ নেতারা। কারণ তারা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃপা দৃষ্টি থেকে তারা বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র অধীর চৌধুরীর একগুঁয়েমির জন্য। এই সুযোগে অধীর বাবুকে কার্যত দল থেকে বের করে দেওয়ার পরিকল্পনা তারা করছেন। তারা তো এমনি এমনি বের করে দিতে পারে না দল থেকে। এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যাতে অধীর বাবুরই মনে হবে যে তার দম বন্ধ হচ্ছে কংগ্রেসে। তিনি 5 বারের সাংসদ, তিনি দিল্লিতে আছেন, তা তিনি সময় পাচ্ছেন না খার্গের সঙ্গে দেখা করতে। সোনিয়াজি দেখা করেছেন, খার্গে সময় দিতে পারছেন না। আর যদি অধীর জিততেন তাহলে দেখতেন পরিস্থিতি অন্যরকম। যেহেতু তিনি হেরে গেছেন, তাই তিনি এখন ব্রাত্য, এবং এই সুযোগটাই কাজে লাগাচ্ছে কংগ্রেস হাইকমান্ডের তৃণমূলপন্থী কয়েকজন নেতা। বারবার করে আমি এই কথাটাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহ কৃপাদৃষ্টি পাওয়াই তাদের এখন একমাত্র লক্ষ্য। তারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ লাভ করলে, তৃণমূলের সঙ্গ লাভ করলেই সেটা হবে পশ্চিমবঙ্গ কংগ্রেসের কাছে সর্বরোগ হরবিশল্যকরণী। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, শেষ পর্যন্ত অধীর বাবু কি করেন।